সাসপেন্স নাইট ভলিউম 3 অডিও সিরিজের জন্য আমরা খুঁজে নিচ্ছি সেই সমস্ত প্রতিভাবান লেখক বা লেখিকাদের যাদের লেখা গল্প এবার শুধু ডায়েরির পাতায় নয়, আমরা সেই গল্পের প্রাণ প্রতিষ্ঠা করে সকলের সামনে অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরে তার প্রতিভার যোগ্য সম্মান দিতে চাই। সাসপেন্স নাইট ভলিউম 2 শেষ হওয়ার পর থেকেই বহু গল্প আমাদের কাছে আপনারা লিখে পাঠিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের পাঠানো গল্পগুলো থেকেই বেশ কিছু বাছাই করা গল্প আপনারা শুনতে পাবেন সাসপেন্স নাইট ভলিউম 3-তে। সাসপেন্স নাইট ভলিউম 3-তে আজ আপনারা শুনবেন সত্য ঘটনা অবলম্বনে কানাইডাঙ্গার বাঁধ। লেখক সূর্য। গল্পের প্রধান চরিত্রে সাগর, অনিশ এবং সাগরের বাবা। শুরু হচ্ছে আজকের গল্প কানাইডাঙ্গার বাঁধ। আচ্ছা, শহরাঞ্চল থেকে কি গ্রামাঞ্চল ভূতেদের বেশি প্রিয়? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমিও আপনাদের সাথে একেবারেই একমত। শহরের এই ধুলোবালি মাখা দূষিত পরিবেশে কে থাকতে চায় বলুন তো? গ্রামের শান্ত পরিবেশ, বড় বড় গাছপালা, ফাঁকা মাঠঘাট, বড় বড় পুকুর সত্যিই বোধহয় ভূতেদের বসবাসের পক্ষে একেবারে উপযুক্ত। আর এই জন্যই বোধহয় শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে ভৌতিক ঘটনা বেশি দেখা যায়। এরকমই এক সত্য ভৌতিক ঘটনা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, যার প্রত্যক্ষ সাক্ষী আমার মাসির ছেলে সাগর নিজেই। ওর থেকে গল্পটা ঠিক যেমন শুনেছি তেমনই আপনাদের বলার চেষ্টা করছি। আমার নাম সাগর মাঝি। হাওড়া জেলার হাটালে আমার বাড়ি। সালটা 2019। কালী পুজো সবেমাত্র কেটেছে, ঠান্ডাও কিছুটা পড়তে শুরু করেছে। বিকেল 5টার সময় হঠাৎ অনিশের ফোন। হ্যাঁ সাগর। হ্যাঁ ভাই বল। ফ্রি আছিস? কেন? চল চা খেতে যাবি? হ্যাঁ, গেলে মন্দ হয় না, কিন্তু আমার বাইকটা আমার বাপি নিয়ে বেরিয়েছে, তোর বাইকেই কিন্তু যেতে হবে। আরে ভাই ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি 10 মিনিটের মধ্যে তোর বাড়ির সামনে যাচ্ছি, রেডি থাকিস? ঠিক আছে, আয় তাহলে। আমি ফোনটা রেখে দিলাম। চায়ের নেশা এক বড় নেশা, কখনোই না বলা যায় না। আমি আর অনিশ কলেজ ছুটির পর বাড়িতে এসে কোনো রকমে খাওয়া দাওয়া সেরেই বিকেলবেলায় বেরিয়ে পড়তাম চা খেতে বাগানগোড়ার জানা কাকুর চায়ের দোকানে, জানা টি কর্নার। আমাদের গ্রামের খুব পরিচিত ও বিখ্যাত চায়ের দোকান। বিকেল হলেই বুড়ো থেকে জোয়ান প্রায় 20-30 জন লোক সব সময় দোকানটায় ভিড় করে থাকত। 10 মিনিট পর অনিশ বাইক নিয়ে আমাদের বাড়ির সামনে এলো। কিরে ভাই, হলো? সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি কর, ফিরে আবার টিউশন যেতে হবে। হ্যাঁ এই তো চল। আমি অনিশের বাইকে চেপে বসলাম। অনিশ বাইক স্টার্ট দিল। সময় বিকেল 5টা। জানা টি কর্নার দোকানে যেতে বাইকে 10 মিনিটের মতো সময় লাগে। গ্রামের ভিতর দিয়ে রাস্তা, তবে এই রাস্তায় ঘরবাড়ি বিশেষ নেই। কিছু কারখানা আর মাঝে মধ্যে কয়েকটা দোকান আছে। রাস্তাটা খুব বেশি চওড়াও না। সাইকেল, বাইক কিংবা খুব বড় জোর টোটো চলাচল করতে পারবে এরকম একটা রাস্তা। আমি অনিশকে বললাম, ভাই আজ কিন্তু চায়ের টাকাটা তুই দিবি, আমি 2 দিন খাইয়েছি। ঠিক আছে, চল তো আগে। মিনিট 10 পর আমরা এসে হাজির হলাম জানা টি কর্নারে। প্রতিদিনের মতোই দোকানে ভিড়। চা খেতে খেতে নানান কথা আলোচনা হচ্ছে, বলা ভালো সমালোচনা হচ্ছে। আসলে চায়ের দোকানে যেটা হয় আর কি। আচ্ছা গুড্ডু, তোদের ইস্ট বেঙ্গল কবে আই লিগ পাবে বলতো? এই জীবনে পাবে বলে আর মনে হয় না। পাবে পাবে, এবছরই পাবে।
তোমরা এত হাঁপাও আমাদের কাপ জেতা নিয়ে, ওই জন্যই আমরা কাপ পাচ্ছি না। তো দিদিকে বল দল থেকে চোরগুলোকে তাড়াতে। আর কত চুরি করবে? তুই চুপ কর, তোর মোদি তো পুরো দেশটাকেই বেঁচে দিচ্ছে। তার বেলা কলকাতা নাইট রাইডার্স কি আর বাঙালি প্লেয়ারদের খুঁজে পাচ্ছে না নাকি? কি টিম বানাচ্ছে এত এত টাকা দিয়ে শাহরুখ খান, কে জানে। আমি আর অনিশ কথাগুলো শুনে বেশ মজা পেলাম। তারপর দুজনে দুটো ভাঁড়ে চা নিয়ে চায়ে চুমুক দিলাম। আচ্ছা সাগর, আজ তো শনিবার, তোর সূর্য দাদার সাসপেন্স নাইটের গল্প আজ আসবে তো? হ্যাঁ, 8টার সময়। তুই শুনিস? শুধু আমি একা শুনি না ভাই, বাড়ির সবাইকে শোনাই। সবার খুব ভালো লাগে। আজকের দিনটা টিউশন থাকে, তাই বাড়িতে রাতে এসে শুনি। বাহ, খুব ভালো ব্যাপার তো। দাদাকে বলবো তোর কথা। চল, আর দেরি করিস না ভাই, 6টা বাজতে যায়, সন্ধেও হয়ে গেছে। বাড়িতে বাপিকে বলে আসিনি, চিন্তা করবে। চল চল, বাইক স্টার্ট দে। আরে দাঁড়া, জানাদাকে টাকাটা দিয়ে আসি। অনিশ চায়ের টাকা দিতে গেল। আমি বাইকের সামনে এসে দাঁড়ালাম। অনিশ আসতেই ওকে বললাম, ভাই আমি চালাবো? না না, তুই পেছনে বস, আমি চালাচ্ছি। বাবার গাড়ি তুই চালাতে পারবি না, অনেক ব্যাপার আছে। আমি বাইকের পিছনে বসলাম। অনিশ বাইক স্টার্ট দিল। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাইকের পিছনে বসে ফিরছি। মিনিট 5 আসার পর একটা ঠান্ডা হাওয়ায় আমার গাটা যেন শীত শীত করতে লাগলো। অনিশ আমাকে বলল, এই ভাই, এই রাস্তাটা ঠিক চিনতে পারছি না, ঠিক যাচ্ছি তো? আমি দেখলাম অনিশ একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। আমরা যেই রাস্তা দিয়ে এসেছি এটা সেই রাস্তা নয়। আমি বললাম, এটা কোন গলিতে ঢোকালি রে? তো আমিও খেয়াল করিনি এতক্ষণ। আচ্ছা, তোকে এরকম অচেনা রাস্তা দিয়ে কে আসতে বললো বলতো? বিশ্বাস কর ভাই, আমি নিজেও জানি না কি করে এই রাস্তাটায় চলে এলাম। ঠিক আছে, সোজা চল। পথে একটাও লোক দেখছি না যাকে বাড়ি যাওয়ার পথটা জিজ্ঞেস করব। চারিদিকটা কেমন শুনশান হয়ে রয়েছে। আমি গুগল ম্যাপে জায়গাটা দেখতে লাগলাম। ম্যাপের লাইভ লোকেশনে দেখাচ্ছে আমরা যে জায়গাটায় রয়েছি সেটা কোনো রাস্তা নয়, একটা জঙ্গল। আর জায়গার নাম দেখাচ্ছে কানাইডাঙ্গার বাঁধ। কিন্তু কোন দিকে গেলে সেই কানাইডাঙ্গার বাঁধটা পড়বে সেটা দেখাচ্ছে না। আমার কেমন জানি ভয় পেতে শুরু করলো। আমি রেগে গিয়ে অনিশকে বললাম, রাস্তায় কাউকে দেখলে জিজ্ঞেস কর হাঁটাল যাব কোন রাস্তাটা দিয়ে। কি খেয়ালে যে বাইকটা চালাচ্ছিলিস তুই জানিস। কিন্তু রাস্তায় কাউকে দেখতে পেলাম না। রাস্তাটা দেখে মনে হলো বহুকাল এই পথে কেউ আসেনি। কিছুটা রাস্তা যাওয়ার পর মাঠের মাঝখানে একটা ছোট্ট গুমটি মতো দোকান দেখতে পেলাম। দোকানে ছোট্ট একটা হালকা আলো টিম টিম করে জ্বলছে। আমরা সেই দোকানটার সামনের রাস্তায় এসে দেখলাম দোকানদার পিছন ঘুরে কিছু একটা করছে। আমরা আর বাইক থেকে না নেমেই দূর থেকেই লোকটাকে জিজ্ঞেস করলাম, কাকু, ও কাকু, বলছি হাঁটাল যাওয়ার রাস্তাটা কোন দিকে বলতে পারো? লোকটা কেমন যেন গম্ভীর স্বরে বলল, একদম সোজা রাস্তা। আমরা লোকটার কথা মতো সোজা যেতে লাগলাম। আশ্চর্য হলাম, রাস্তাটাতে কোনো ঘরবাড়ি তো দূরের কথা, একটা লোক পর্যন্ত নেই। কিছুটা দূর যাওয়ার পর মাঠের মাঝখানে একটা মহিলাকে দেখলাম হারিকেনের আলো জ্বালিয়ে রুটি বানাচ্ছে। আমি দূর থেকে বললাম, কাকিমা, বলছি হাঁটাল যাওয়ার রাস্তাটা কোন দিকে বলতে পারবে? উনি কিছু না বলে হাত দিয়ে রাস্তাটা দেখিয়ে দিল। আমার মনে কেমন যেন সন্দেহ হতে লাগলো। আমি অনিশকে বললাম, আচ্ছা অনিশ, এই মাঠের মধ্যে ইনি কার জন্য রুটি বানাচ্ছে?
আশেপাশে তো একটাও ঘর বাড়ি দেখলাম না। অনিশ ভয়ে ভয়ে বলল, সাগর, আমার না খুব ভয় লাগছে ভাই। তুই ওই লোকটার গলাটা শুনলি? আর একটাও বাড়ি নেই যেখানে, সেখানে দোকানটাই বা কেন? অনিশের কথার উত্তর আমি দিতে পারলাম না, কারণ আমার মনেও এই একই প্রশ্ন অনেক আগেই দানা বেঁধেছে। আমি অনিশকে বললাম, দাঁড়া, বাড়িতে একটা ফোন করি, বাপিকে জিজ্ঞেস করি। ফোন করতে গিয়ে দেখলাম ফোনের নেটওয়ার্ক নেই। অনিশ আর আমি যেন একটা জনমানবহীন গোলকধাঁধায় পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছি। কিছুটা যাওয়ার পর সামনের রাস্তাটায় দেখলাম সাদা ফুলে ভর্তি। দুদিকের বাঁশঝাড় রাস্তাটার উপর নুইয়ে পড়ে এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি করেছে। রাস্তাটা দেখেই আমার শরীরটা কেমন একটা হতে লাগলো। সাদা ফুলে ঢাকা রাস্তাটার কিছুটা কাছে গিয়ে যা দেখলাম তা দেখার পর আমাদের দুজনেরই হাত পা ঠান্ডা হয়ে গেল। দূর থেকে যেগুলোকে সাদা ফুল ভেবেছিলাম, আসলে সেগুলো ফুল নয়, গোটা রাস্তায় খই ছড়ানো রয়েছে। প্রথমে ভাবলাম এদিকে শ্মশান আছে হয়তো, তাই খই ছড়ানো, কিন্তু পরে মনে হলো এত খই একসাথে কেউ কি মরা নিয়ে গেলে এমনভাবে ছড়ায়? আমরা দুজনেই খুব ভয় পেয়ে গেলাম। ধীরে ধীরে সেই খই বিছানো রাস্তাটা পার করব, এমন সময় অনিশের বাইকটা খারাপ হয়ে গেল। কোনোভাবেই সেই বাইকটাকে আর স্টার্ট করা সম্ভব হলো না। অজ্ঞতা আমরা হেঁটে হেঁটেই বাইকটা নিয়ে এগোতে লাগলাম। দূরের জঙ্গল থেকে শেয়াল আর পেঁচার ডাক শোনা যাচ্ছে। কিছুটা পথ যাওয়ার পর একটা পচা আর মরা পোড়ার গন্ধ নাকে এলো। গন্ধটা কোথা থেকে আসছে তা অনুসরণ করে এগিয়ে যেতেই দেখলাম সামনেই একটা শ্মশান। কাঠের চুল্লিতে তখনও একটু একটু করে ধোঁয়া উঠছে। মরা পোড়ার গন্ধ আর সেই সাথে পচা গলা কিছু একটার গন্ধ আরও তীব্র হতে লাগলো। আমার মনে কেমন যেন সন্দেহ হলো, প্রায় নিভে আসা এইটুকু চিতার ধোঁয়ায় কি এত তীব্র গন্ধ হয়? হঠাৎ দেখলাম অনিশ বমি করতে শুরু করলো। ভয়ে আমারও সারা শরীর কাঁপতে শুরু করলো। আমি আর অনিশ সামনে আর না এগিয়ে এবার পিছনে হাঁটতে শুরু করলাম। যেই রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়েই ফেরার পথে যা দেখলাম তা শুনলে তোমরা হয়তো বিশ্বাসই করতে পারবে না। দেখলাম সেই খইয়ের চাদর বিছানো রাস্তাটায় আর একটাও খই পড়ে নেই। দোকানদার তো দূরের কথা, দোকানটাই আর ওই রাস্তায় চোখে পড়ল না। এমনকি রুটি বানাচ্ছিল যে মহিলা, তাকেও আর দেখতে পেলাম না। দোকানদার যে রাস্তাটা দেখিয়েছিল তার ডান দিকের গলিটা দিয়ে বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর একটা বাঁধ পার হতেই বাড়ি ফেরার রাস্তাটা চিনতে পারলাম। তারপর কোনো রকমে আমি আর অনিশ বাড়ি চলে এলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বাপির থেকে শুনলাম অনিশের গতকাল রাত থেকেই শরীর ভীষণ খারাপ। হাটাল গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করতে হয়েছে। কাল রাত থেকেই অনেকবার বমি করেছে, আর সেই সঙ্গে পেটে অসহ্য ব্যথা। আমার শরীরটাও সকাল থেকেই কেমন যেন দুর্বল লাগছে। আর সেই পচা গন্ধটা যেটা কাল রাতে আমরা অনুভব করেছিলাম, সেই গন্ধটাও যেন
অল্প অল্প আমার নাকে আসছে। আগের দিন রাতে আমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা আমার বাপিকে বললাম। বাপি সব শুনে বলল, ভগবানের দয়ায় তোরা যে বেঁচে বাড়ি আসতে পেরেছিস এটাই অনেক। ভুলেও আর কোনোদিন কানাইডাঙ্গার বাঁধের ওদিকে যাবি না, ওই রাস্তাটা খুব বিপজ্জনক। সন্ধে তো দূরের কথা, খুব দরকার না থাকলে সকালের দিকেও ওই রাস্তা কেউ মারায় না। আর তোরা যে শ্মশানটা দেখেছিস, আজ থেকে 10-12 বছর আগে ওখানে মরা পোড়ানো বন্ধ হয়ে গেছে। একসময় বাঁধের ওপারে মার্ডার করে গভীর রাতে বডিগুলো ফেলে দিয়ে যেত। আমরা এক সময় ওই শ্মশানে যখন মরা পোড়াতে যেতাম, ওই পচা গন্ধটা অনেকবার পেয়েছি। বাপির থেকে কথাগুলো শোনার পর আমি মনে মনে আমার ইষ্ট দেবতাকে প্রণাম করে ধন্যবাদ জানালাম গতকাল আমাদেরকে প্রাণে বাঁচানোর জন্য, আর অনিশের জন্য প্রার্থনা করলাম। কিন্তু সেদিনের এই ভয়ঙ্কর ঘটনার পর একটা প্রশ্ন আজও আমার মাথায় ঘোরে। ওই দোকানদার আর ওই রুটি বেলছিল যে মহিলা, ওরা তাহলে কারা? লৌকিক নাকি অলৌকিক? পার্থিব নাকি অপার্থিব? ওরা কি সত্যিই আমাদের ভুল রাস্তা দেখিয়ে আমাদের কোনো ক্ষতি করার চেষ্টায় ছিল? এতক্ষণ শুনছিলেন কানাইডাঙ্গার বাঁধ। লেখক সূর্য, গল্পের সূত্রধার পাঠক ও সাগরের চরিত্রে সূর্য, অনিশের চরিত্রে কৌশিক এবং সাগরের বাবার চরিত্রে অঞ্জন। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য। আপনার লেখা গল্প যদি সাসপেন্স নাইট ভলিউম 3-তে শুনতে চান, তাহলে দেরি না করে শীঘ্রই পাঠিয়ে ফেলুন আমাদের। গল্প পাঠাতে মেল করুন sdentertainment1823@gmail.com এই মেল আইডিতে। একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।